ইনকামের থেকে রিস্ক এর প্রচুর, কিন্তু জায়গাটাতে ফার্ম আছে, ফার্মের নিচে কিন্তু আমার 1 কোটি টাকার গরু পুতা আছে, মানে মারা গেছে না। অবভিয়াসলি মাছের বিজনেস, পুকুরের বিজনেসে টাকা বেশি, মানে আর্ন বেশি। 65 বছর পরে মানুষ করবে, মানে রিটায়ার করবে, তারপরে সে গরুর খামার করবে। এন্ড আমাদের এই শক্তি নিয়ে আমরা কিন্তু গরুর খামার চালাতে পারছি না, মানে এই এনার্জি নিয়ে। তারা 65 বছর পরে, এটা কিন্তু আমার কাছে খুবই হাস্যকর একটা জিনিস মনে হয়। তাই বলা কিন্তু খুবই সহজ যে আমি একটা গরুর খামার করব, আবার এরকম চলবে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ম্যাঙ্গো পডকাস্ট। আমরা বীরবল থেকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ, শুধু চাঁপাইনবাবগঞ্জ না, আমাদের আশপাশে যে জেলাগুলো আছে, রাজশাহী, নওগাঁ, এই সকল জেলার যে সকল আম চাষি, আম উদ্যোক্তা আছে, তাদেরকে নিয়ে আমরা এই যে একটা পডকাস্ট শুরু করেছি। এটা মিনি পডকাস্ট বলতে পারেন। আম চাষির জীবনী নিয়ে, আম চাষিরা কীভাবে স্ট্রাগল করে, কিভাবে আপনার আম এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমের পরিচর্যা করে, কিভাবে আমের বাজারজাতকরণ করে, এই সকল বিষয়ে কিন্তু ডিসকাস করার জন্য আমরা এই যে পডকাস্টটা শুরু করেছি। তো আজকে আমাদের প্রথম পডকাস্টের আমাদের সাথে আছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের এই যে এগ্রো বিজনেসের একেবারে টপ রেটেড একজন পার্সন বলা চলে। তিনি হচ্ছেন আমাদের হাসানুল মান্না ভাইয়া। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো? জি ভাই, আমি ভালো আছি। তো ভাইয়ার সাথে আমরা ডিসকাস করবো, তার আগে একটু বলে নিই, হ্যাঁ, যে এই যে আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, আর এই যে আমরা আমের গাছের নিচে আছি। তো আমরা চাইলে কিন্তু ইনডোরে এই ভিডিওটা, মানে পডকাস্টটা করতে পারতাম আমাদের রুমের মধ্যে একেবারে লাইটিং দিয়ে, কিন্তু ন্যাচারাল একটা ভিউ হবে, এই জন্য এটা করা। তো অবশ্যই আমাদেরকে একটা ফিডব্যাক দিবেন আপনারা, যে ইনডোরে ভালো হয় কি ন্যাচারাল ভিউতে ভালো হয়। সবার ফিডব্যাক আমরা করি, যেহেতু প্রথম পডকাস্ট, এই হচ্ছে বিষয়টা। তো ভাইয়ার সাথে আমার প্রথম ডিসকাশনের যে প্রথম কোশ্চেনটা, সেটা হচ্ছে ভাইয়া, আপনি শুরুটা কখন করেছিলেন? একেবারে বিস্তারিত ডিপলি বলবেন। শুরুটা করেছিলাম, তার আগে দর্শকদের সবাইকে আসসালামু আলাইকুম। তো যেহেতু আমার ভিডিওটা অনেকেই দেখবেন বা দেখে থাকবেন, তো আমি শুরু করেছিলাম আজ থেকে প্রায় 18 বছর আগে। তো আমার ফার্স্ট শুরুটাই ছিল আম, মাছ এবং সামান্য হয়তো গরু, তারপরে আর কি, এই তো 1-2টা এরকম। ও আচ্ছা। তো ভাইয়া, মানে আম, মাছ, গরু, তো এখানে আপনার যে শুরুটা হয়েছিল, এখানে শুরু করার জন্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা সমস্যা হয়, যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট, আপনি তো যখন স্টুডেন্ট ছিলেন তখন থেকে শুরু করা, তো ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য একটা ব্যারিয়ার থাকে, এই যে পারিবারিক যেটা ব্যারিয়ার। ফ্যামিলি চায় না যে তুমি উদ্যোক্তা হও, কিছু একটা করো স্পেশাল, মানে নিজের পায়ে দাঁড়াও, কোনো একটা বিজনেস করো, এরকম কিছু করতে কিন্তু কোনো ফ্যামিলি উৎসাহ করেন। ইভেন আমার ফ্যামিলি এখনও করে না, সত্যি বলছি আপনাকে। হ্যাঁ, তো আপনার ফ্যামিলির বিষয়টা যদি বলেন, ডিপ একটু বিস্তারিত বলবেন। হ্যাঁ, এটা খুবই একটা ভালো কোশ্চেন করেছো। যেটা হচ্ছে যে আমি প্রচুর পরিমাণে এই নিয়ে স্ট্রাগল করেছি। এমনকি আমি, মানে সত্য আজকে বলতে হয়, কারণ আগে বলিনি, আমি আমার মামা, খালা বা আমার নিকট আত্মীয়দের কাছ থেকে আমি কিন্তু লুকিয়ে থেকেছি। যার কারণে লুকিয়ে থেকেছে এই জন্য যে তারা আমাদের হয়তো মামাতো ভাই বা খালাতো ভাই বা আদার্স যারা আত্মীয় স্বজন, তারা বড় লেখাপড়া করেছে, তাদেরকে মানে খুব ভালো, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হতো। আমরা হয়তো দেখা যাচ্ছে যে ছোটোকাল থেকে এই যে বিজনেসের সঙ্গে শুরু করেছি, বা আমি চাকরি করব না, এরকম একটা মন মানসিকতা নিয়েই কিন্তু শুরু করেছি। এটা আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে কেউ কখনো চায়নি, মানে কেউ না, মানে 100%ই আমার কাছে এটা নেগেটিভ মনে হয়েছে। কারণ তারা চাইতো যে আমি একটা ভালো জায়গায় বিলং করি, তো এইটা কখনো চাইনি আর কি। ও, তো মানে আপনার শুধু যে আপনার আব্বা আম্মা এটা না, অন্য যে সকল আত্মীয় আছে সবার দিক থেকেই কিন্তু এই যে প্রবলেমটা ফেস করতে হয়েছে। হ্যাঁ, সবার দিক থেকেই আমাকে প্রবলেম ফেস করতে হয়েছে, এবং এটা হচ্ছে আমি কারো সাহায্য সহযোগিতা নেইও নি আর পাইও নি আর কি ওইভাবে, মানে কেউ এরকম মানে দিত না, উৎসাহও দেয়নি পর্যন্ত যে আমি এইসব করি, এই জন্য কেউ উৎসাহ দেয়নি আর কি। তো আমার আব্বা যদিও উৎসাহ দেয়নি, কিন্তু তারপরও তিনি আর পরে নিষেধ করেননি। তিনি কিন্তু মানে কৃষি যেহেতু রিলেটেড, উনিও মানুষ ছিল, তো সেক্ষেত্রে যখন আস্তে আস্তে দেখলো, তারপরে আর উনি কিছু বলতো না,
ফার্স্ট আমার আব্বাই কিন্তু আমাকে আর কি দিয়েছে, হ্যাঁ ফার্স্ট মোটিভেশন, হ্যাঁ ফার্স্ট মোটিভেশনটাই হয়তো আব্বার কাছ থেকে পেয়েছি। কারণ আব্বাও আমাকে প্রায় বলতো যে লেখাপড়া করবি না, রাখাল হবে। হ্যাঁ, তো মানে এটাই ছিল তার বলি, মানে যে কোনো জায়গায় আমার আব্বা মানে সবাইকে এরকম, মানে আত্মীয় স্বজন বলতে তো সবাই না, পাড়া প্রতিবেশী আমাদের ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে হয়তো আব্বা যাদের সঙ্গে চলাচল করতো বেশিরভাগই তারা অ্যাডভোকেট, ডাক্তার, বিভিন্ন তারা যে আসতো এই করতো, তারাকে যখন আসতো তখন আমি কিন্তু লুকিয়ে যেতাম। কারণটা কি ছিল লুকিয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে মানে আমাকে জিজ্ঞাসা ফার্স্ট করতো যে, কারণ আমি আসলে ছোটকাল থেকে খুব একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম, এটা গর্ব করার জন্য বলছি না, হ্যাঁ গর্ব করার জন্য বলছি না, তো জাস্ট সবাই কিন্তু এটা খোঁজ নিত যে কোন ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে কিনা, বা সে বুয়েটে করছে কিনা, বা এরকম ধরনেরই ছিল, যার কারণে আমার কিন্তু ওই দিকে ছিল না, আমি যাব না এরকম একটা মন মানসিকতা ছিল, তার জন্য কিন্তু আমি বেশিরভাগই টাইম লুকিয়ে থাকতাম এইসব লোকগুলাকে দিয়ে থেকে এরকম অবস্থা। হ্যাঁ ভাই, বুঝতে পারছি জিনিসটা। এটা কিন্তু সকল ম্যাক্সিমাম ফ্যামিলির ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে, যদি আপনি ইউরোপিয়ান কান্ট্রি বা ইউনাইটেড স্টেটস বা অন্য যে সকল ডেভেলপড কান্ট্রিগুলো আছে, এগুলোতে প্রতিটা ফ্যামিলি কিন্তু অ্যাপ্রিসিয়েট করে যে আমার ছেলেটা এই করছে, নিজে একটা কিছু করার ট্রাই করছে। আর যখন নিজে কিছু ট্রাই করার চেষ্টা করে কোনো মানুষ, তখন মানে আমি বলবো যে ইনোভেশনটা অন কাইন্ড অফ ব্লাস্ট হয় এরকম, যে ইনোভেটিভ যখন কেউ কোনো চিন্তা করতে পারে না, তখন ওটা কিন্তু নেক্সট লেভেলে যাওয়ার পসিবিলিটি থাকে। আর আপনি ধরেন জব করছেন, আপনার ফ্যামিলিতে ধরেন ডাক্তার আছে, তারপর হচ্ছে উকিল আছে, আরও আছে, আপনার আব্বা মনে হয় ডক্টর ছিল, আমার আব্বা হোমিওপ্যাথির একজন ডাক্তার ছিলেন এবং খুব নাম করা ডাক্তার, নাম করা ডাক্তার আর কি ছিল। হ্যাঁ, তো চাঁপাইনবাবগঞ্জের মধ্যে কিন্তু নাম করা ডাক্তার, আপনারা বা এটা জানি। তো এখানে ম্যাক্সিমাম ফ্যামিলির হয় কি, সবাই চায় এই যে মানে মেন্টালিটিটা আমি যদি বলি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই দুটাই পেশা কিন্তু, মানে দুইটা পেশাই কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ চিনে। অন্য জেলার কথা আমি বলতে পারবো না, মিশিনি যেহেতু, আমাদের চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্সিমাম মানুষের ডাক্তার, ইঞ্জিনিয়ার এই দুটাই সর্বোচ্চ একটা বড় পদ মনে করে। কিন্তু এর চাইতে যে বড় পদে যেতে পারে একটা ছেলে, একটা স্টুডেন্ট পর্যায় থেকে, এটা কিন্তু বাবা মা কল্পনাও করে না। তো এটা কিন্তু ল্যাকিং। ধরেন আপনার মেন্টালিটি হচ্ছে যে আমার অ্যাসেট হবে মোর দেন 10 CR, 10 কোটির উপরে। আপনি জব করলে 10 কোটির উপরে জব করে কিন্তু করতে পারবেন না, ঠিক আছে না? তো এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু ফ্যামিলির কি এখানে দোষ দিব, পরিবেশটা সেম, ওই যে পরিবেশটা ওভাবে হয়ে আছে। তো যাই হোক, আপনার যেটা বুঝতে পারলাম যে ফ্যামিলিতে প্রথমে সাপোর্ট ছিল না, কিন্তু আব্বা যেটা করেছিল যে নেক্সট টাইম পরবর্তীতে যখন দেখলো যে এই ছেলে এ পর্যায়ে আসছে, একটু করি। তো আর শুরুতে কিরকম স্ট্রাগল, ধরেন আপনি তো কিছু জানতেন না সেইভাবে, হয়তো শুরুটা বিস্তারিত বলবেন। শুরুতে আমি ফার্স্ট হচ্ছে কি যে আমি তো সেভাবে করিনি, তারপরে পুকুরগুলো আমাদের 2-3টা পুকুর ছিল যেগুলো অনাবাদি পড়ে থাকতো, বিশেষ করে সেগুলোতে কিন্তু ধান চাষ হতো। তো আদিঘরেরাই কিন্তু ওই পুকুরগুলো তারা কিন্তু চাষ করতো বা ওইখান থেকে ধানে পানি দিত। এইরকমভাবে জলাশয়গুলো ছিল পরে, মানে হচ্ছে বিশেষ করে যে পদ্ম, ছাপলা এবং কলমি, মানে সেই রকম একটা গ্যাঞ্জামের মতো হয়েছিল। তো আমি যখন ভাবলাম যে এইখান থেকে কিছু করা যায় কিনা, মানে তো আমি একটা প্রথম পুকুর পরিষ্কার করলাম, সেটা আমি নিজেই, মানে কোনো লেবার ছাড়া, উইদাউট লেবার, কোনো লেবার ছাড়াই কিন্তু আমি মানে জিরো ইনভেস্টেই আর কি ওইটা পুকুরটা পরিষ্কার করলাম নিজে, একেবারে নিজেই হাতে। মানে আমি 2 টাকাও কিন্তু ওখানে মানে খরচ করিনি, না ওখানে খরচ করিনি, আমি জাস্ট পুকুরটা পরিষ্কার করি। মানে আপনার এরকম না যে আমার অ্যাবিলিটি নাই খরচ করার, যে নতুন একটা শুরু করছি, অ্যাবিলিটি আছে কিন্তু আমি নিজে না, অ্যাবিলিটিও ছিল না, আমি ওইভাবে ছাত্র অবস্থায় কি অ্যাবিলিটি থাকবে, ওইরকম কোনো কিছু না। তো ভাই জাস্ট যখন পুকুরটা পরিষ্কার করলাম, তো সেই দিনও আব্বা দেখা যাচ্ছে যে আমাকে বলেছে যে এইগুলো কেন করতে যাচ্ছ, আমার হয়তো জমিতে পানি যাবে না, তুমি পুকুরে মাছ চাষ করলে তো পানি যাবে না। মানে এই যে এইটা হচ্ছে ওই যে আদিবাসীদের আর কি ওটা পিন লাগিয়ে দিয়েছে, যেটা বলে আর কি, যে আব্বাকে যখন বললো যে এটা আমরা তো পানি পাবো না, ধান হবে না, তো মাছ করলে তো আর হবে না, তো মানে আমাকে বললো। তো আমি বললাম যে আমি চেষ্টা করে দেখি। তো আব্বাই কিন্তু খুশি হয়ে মানে যখন দেখলো যে আর আসলে পারা যাবে না, মানে আমি ওই পুকুর কিন্তু পরিষ্কার করছি সেই 1-1.5 মাস ধরে, কিন্তু মানে এমন না যে মানে প্রতিদিন লেগে হলেও মানে ওইটাতে মিনিমাম 40 থেকে 50টা পাইট মানে লেবার লাগবে আর কি। হ্যাঁ, তো ওই রকমই আমি কিন্তু 30 দিন বা হয়তো 35 দিন এরকম কিন্তু লাগাতার 3-4 ঘন্টা করে কাজ করে কিন্তু পুকুরটা পরিষ্কার করলাম।
জাস্ট পরিষ্কার করার পর তখন আব্বা তখন নিজেই কিন্তু আমাকে মানে 4,000 টাকা দিয়েছিল। 4,000 টাকা আমাকে দেয়নি, মানে একজনকে দিয়ে পোনা নিয়ে দিয়েছিল। 4,000 টাকা পুকুরের জন্য 4,000 টাকা দিয়েছিল। অ্যান্ড শুধু পুকুর দিলে তো হবে না, আমার কাছে ছিল আসলে একদম শূন্য হাত, মানে যা হয় স্টুডেন্টের সেরকমই। তো আর কিন্তু টাকা পয়সা মানে আব্বাই কোনো কিছু আমাকে দেয়নি। তো আমার দাদিকে বললাম এরকম যে আমার দাদি কিন্তু বেঁচে ছিল। তো আমাকে বললাম, তা আমি বললাম, তা বলছে কি যে আমি তো বাগান বিক্রি করা টাকা পাবো কিছুদিন পর, তো এরকম তুমি করতে পারবি না। 7,000 টাকা কিন্তু আমাকে দিয়েছিল ওই আমার দাদি। কিন্তু এইটা নিয়েও আব্বা বকাবকি করেছিল যে তুমি টাকা দিতে গেলে কেন, মানে আমি তো বাগানের টাকা তোমাকে দিয়ে এটা খরচ করার জন্য, জাস্ট তুমি ওইটা আবার ওকে দিতে গেলে। এটা কত সালের ঘটনা ভাই? এটা 2007 অথবা 6 এরকম হবে। তারপর তখন এই চলে গেলাম ওই 7,000 টাকা দিয়ে, মানে মাছ টাছ ছাড়লাম, পুকুর পরিচর্যা করলাম। তো ওইরকম কিছু অত কিছু বুঝি না, তো যা ট্রেনিং ছিল না, জাস্ট শুধু ছিল, ঝাঁপিয়ে পড়েছি এরকম, মানে যে মানুষের যে থাকে এরকমই ঝাঁপিয়ে পড়েছি। 15টা ছেড়ে যা হোক খাবার টাওয়ার দিলাম, করলাম। এরপর এই পুকুরে যখন জাল নামাই তখন কিন্তু মাছ ছিল, মানে নেটিং করি যখন। এরপর যখন যেদিন মাছ মারতে যাই সেদিনকে আর মাছ নেই পুকুরে। তো আর যখন পুকুরে মাছ নাই, মানে নাই, চুরি করে নিয়েছে। তো আমি যাওয়ার আগেই ইয়াতে বাড়িতে যাওয়ার আগেই খামারে আব্বা আছে, তো তার আগে খবর চলে গেছে যে আপনার ছেলে মাছ ছেড়েছিল, সব মাছ কিন্তু চুরি করে নিয়েছে। এটার আগে খবর চলে গেছে এইখান থেকে যাওয়ার আগে। তো আমাকে বললে কি যে এক্ষুনি মানে যা আছে জামা কাপড় নিয়ে, মানে এটা কিন্তু আমার বাথান বাড়ি, মানে বাথান বাড়িতে ছিলাম ওই তখন, যেহেতু কাজ করতাম এখানে, তখন ওইটা বাথান বাড়িতে বলে কি এখনই চলে যাও, আর থাকার দরকার নাই, আর তোমার দ্বারা এগুলো হবে না। কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে মানে অন্য মানুষের কাজ। মানে এই জিনিসটা কি হয় যে প্রথমেই বাধা, এটা বিশাল একটা বাধা। কিন্তু বাধা মানে সেই রকম ধরনের বাধা। তো যাই হোক, মন টন খারাপ করে কিন্তু আমি তখন একটা সাইকেল ছিল আমার, একটা ছোট্ট সাইকেল, পুলিশ সাইকেল ছিল, তো ওই সাইকেল দিয়ে কিন্তু আমি চলে গেলাম বাড়ি। এরপরের ঘটনা আরও খুব ভয়াবহ, মানে দেখা যাচ্ছে যে আমি কিন্তু তাও হাল ছাড়িনি, আমি পুকুর কিন্তু এটা করবো এরকম একটা চিন্তা ভাবনা। তো যে হয়তো 2-5টা মাছ এরকম ছাড়া ছিল ছোটো, মানে ওরকম বিক্রি করার মতো মাছ ছিল না, জাস্ট কিছু হয়তো ছিল। তারপরও এগুলোকে আসতাম, এসে হয়তো কিছু খাবার টাবার দিতাম সেই। আর তো টাকা পয়সা নাই, মানে দেখা যাচ্ছে যে কিছু ধারটারও করেছিলাম যেগুলো হয়তো পরিশোধ করবো। আর আমাকে তো দিবে না, বাড়ি থেকে একদম বলে দিয়েছে যে 50টা টাকার নোট যেন তাকে না দেওয়া হয়, মানে আমি যেন না শুনতে পারি। মানে আমার আব্বা এরকমভাবে বাড়িতেও কড়া শাসন করে দিল। যখন এরকম হলো, তাকে বলো যে সে লেখাপড়া করুক, ওইটাই ভালো তার জন্য। মানে এসে এখানে গ্রামে এসে এদের সঙ্গে এরকম কাজ করতে পারবে না। ওর তখন আপনি কোন ক্লাসে বা কোন ইয়ারে ছিলেন? আমি যে তখন দেখা যাচ্ছে যে ইন্টারে পড়ি। আচ্ছা, তারপর এরপর তখন আমি একজনের মানে ইয়াতে পুকুরে প্রত্যেক দিন যাইতাম, তার মাছ বিক্রি করা দেখতাম, সার দেওয়া দেখতাম। এরপরে তখন আমি কিন্তু ওখানে কিন্তু আর ওখানে কাজে মানে কাজ করতে লাগলাম, যে আমি একটু করিয়ে দেখি কি হয়। তো উনি আমার খুব পরিচিত একজন ছিলেন, হাজি সাহেব মানুষ। তো আমি বলছে যে তো তুমি এগুলো করতে, আমি বললাম যে আমি দেখছি এবং আমি এগুলো মানে এভাবে শিখবো আর কি। তখন উনি কিন্তু আমাকে নিজে মোটিভেশন দিল যে দেখো আমরা কিন্তু পুকুরগুলো অনেক টাকা দিয়ে লিজ নিয়েছি, তোমার আব্বার পড়ে আছে সে পুকুর তুমি করতে পারলে না, মানে এর চাইতে কিন্তু আর দুঃখজনক কিছু নাই। মানে এটা হচ্ছে যে তোমাকে কোনো উইদাউট মানে ছাড়া, লিজ ছাড়া যে তোমার কাছে টাকা নিবে এরকম কোনো কিছু না। তারপরে যদি তুমি না পারো, হ্যাঁ, তাহলে তো এটা মানে তা আমি বললাম যে, তো উনি বললো যে আমি পোনা দিব, সমস্যা নেই, যত পোনা লাগবে তুমি নিয়ে যাবে, অসুবিধা নেই, আমি দিব, তুমি এটা বিক্রি করে
টাকা দিয়ে। আর আমি ওনার কাছে কিন্তু 3 মাস মতো এরকম মানে কাজ বলতে পারো, মানে কাজই করেছি ওর ওখানে। মানে মেন ফোকাস হচ্ছে নট ফর মানি, জাস্ট লার্নিং, ওখান থেকে নলেজ আসবে, লার্নিংটা করার জন্যই আর কি দেখা দিয়েছে। আমি 3 মাস কিন্তু লাগাতার সেই সকাল ভোরে আমি কিন্তু মানে আজানের পরপরই কিন্তু ওর ওখানে চলে যেতাম, যেহেতু মাছ বিক্রি হতো ওই টাইমে। মানে মাছের বিজনেসটা বিশেষ করে হচ্ছে কি যে ওই সকাল টাইমটুকুই মানুষ ঘুমায়, আর ওখানে কিন্তু 4-5 ঘন্টা কাজ হয়ে যায় মাছের বিজনেসটা যেটা হয়। তা আমি ওইটা সকালে নামাজ টামাজ করেই চলে যেতাম, মানে সারাদিন থাকতাম। পরে এক করে দুপুরবেলায় বাড়ি যেতাম, ওখান থেকে খাবার দাবার দিয়ে পুকুরের পোনা টোনা পার টার করে কোথায় কি, পরে ওনার হিসাব কিতাব কিছু রাখতাম। এরকম ধরনের। মানে আপনি যে এত ওখানে কাজ করতেন, আপনাকে কোনো পারিশ্রমিক কি দিত না? শুধু না, আমি কোনোদিন 2 টাকাও লিনি, আমি ওনার কাছ থেকে কিছু খাইও নি। হয়তো দুপুরে হয়তো এক দিন হয়তো তারা পিকনিক টিকনিক করেছে, ওইভাবে খেয়েছে। কিন্তু ওই যে আপনার কন্টিনিউয়াসলি ওখানে কাজ করেছেন জাস্ট ফর, আপনি এই যে একটা জেদ হয়েছে যে আমার আব্বার একটা পুকুর আছে, এরা লিজ নিয়ে করছে, আমি ফ্রিতে পাচ্ছি, এটা করতে পারলাম না কারণ একটা নলেজ আমার দরকার। এই যে একটা ক্ষুধা, শেখার একটা ক্ষুধা, এটা থেকেই সম্ভবত ওখানে মানে রেগুলার কাজ করে। রেগুলারই বলতে হবে, মানে মোটামুটি হয়তো এক দিন বাদ দিয়েছে, অনেকদিন। কতদিন ওখানে কাজ করেছিলেন? এই 3 মাস মতো। মানে আমি এটা জাস্ট কাজ করেছি এটাও ঠিক না, মানে জাস্ট মানে হাতে কলমে নিজে শিখেছি আর কি ওনার কাছ থেকে। শিখতে গেলে তো কাজ কিছু করাই লাগবে, এটা কোনো ইয়া না, আমি নিজেই করেছি। তো যাই একটু ওইভাবে ছিল না যে এটাই করতে হবে, এরকম কোনো নির্দিষ্টতা ছিল না। যেমন পুকুরে হয়তো উনি কোনো নামতে বলেনি, আমি নেমেছি পুকুরে পোনা পার করেছি, সেখানে যে এটাও একটা ট্রেনিং। যেমন পুকুরের কথা বলি, আমি যে ওখানে 2-3 ঘন্টা পানিতে থাকতে হয়, পানিতে ডুবে থাকতে হয়। এটা হচ্ছে পুকুর যারা করে তাদেরকে থাকাই লাগবে, মানে না হলে পোনা নষ্ট হয়, মারা যায়, এগুলো পরের মানুষ দিয়ে হয় না। আবার পরের মানুষ দিয়ে আরেকটা জিনিস হয় না, যেমন হচ্ছে কি যে পুকুর যারা হয়তো এই যে আজকে অনেকে কৃষি উদ্যোক্তা হইতে চায়, এমন একটা দিন আসবে যে হচ্ছে পুকুর উড়িয়ে নিয়ে চলে যাবে বৃষ্টিতে, সেদিন কিন্তু অন্য মানুষে কাজ দিবে না, সেদিন নিজেই করতে হবে, নিজের কাজ নিজেই করতে হবে। সেদিন ঘুমাইলে মাছ চলে যাবে। মানে এটা প্রতি বছরে 2-3টা দিন এরকম হয়, মানে আসে, যেটা হচ্ছে যে এমন বৃষ্টি লাগাতার হবে যেটা যতই উঁচু পুকুরে হোক, মানে পুকুর উড়ে মানে চলে যাবে, সেদিন হয়তো বানা দিতে হবে বাড়িতে। এই জিনিসগুলো যখন ওনার কাছে করলাম, তখন উনি কিন্তু আমাকে আস্তে আস্তে এই মোটিভেশনগুলো দিতে লাগলো, এবং তিনি কিন্তু আমাকে কিছু পোনা দিল। মানে আল্লাহ তার ভালো করুক, আমাকে আমি পারিশ্রমিক পাইনি, এটার জন্য আমার কখনো কষ্ট না, দুঃখ না, কোনো কিছু না, কিন্তু সে অনেক বড় উপকার করেছে। সে আমাকে যে মোটিভেশনটা আজকে দিয়েছিল, আজকে পর্যন্ত তার মাথায় আছে আমার। হ্যাঁ, এবং সে আমাকে কিছু পোনা দিয়েছিল, যেগুলো তার ফার্স্ট মাছ বিক্রি করে কিন্তু আমি পোনাগুলোর টাকা শোধ করি, এবং তার থ্রুতেই কিন্তু যেহেতু আমি ওনার হিসাব কিতাব রাখতাম, আবার খাবার দাবার নিয়ে আসতাম। ওইভাবে দোকানদারদের সঙ্গে যখন চলাচল হলো, তখন দোকান থেকে আমি কিন্তু বাকি পেলাম। তার আগে কিন্তু হয়তো দিত না, মানে আমি লজ্জাতে হয়তো চাও হয়নি, দেখা যাচ্ছে। তার থ্রু দিয়ে আমাকে এমনি চলে আসলো, দেখা যাচ্ছে, মানে তিনি না বলেও কিন্তু দোকানে থেকেই দিয়ে দিয়েছে। আচ্ছা, এইভাবে যখন করলাম, তো ফার্স্টবারে আলহামদুলিল্লাহ মাছ হইলো, এবং আগেরও কিছু পরিশোধ করলাম, পোনারও কিছু পরিশোধ করলাম, দোকানে অল্প কিছু পরিশোধ করলাম। তো যাই হোক, আমি কিন্তু খুব একটা বাকিটাকে কোনো জায়গায় রাখতে এরকম ভালোবাসি না, আজকে পর্যন্তই রাখি না কারোর কাছে এভাবে, মানে এটা আমার ইয়া নাই। আচ্ছা ভাই, আমার আর এখানে অ্যাড করবো একটা বিষয়, যে এই যে মাছের বিজনেসটা তখন থেকে আপনি যে আপনার পুকুরে এই যে আঙ্কেল হাজি সাহেব বললেন, হ্যাঁ, এই আঙ্কেল আপনাকে মাছের পোনা দিল, এই পোনাটা পাওয়ার পর আপনি মাছ চাষ করলেন আপনার পুকুরে, তখন থেকে যে মাছের বিজনেসের গ্রোথটা শুরু হলো, মানে তারপর থেকে আর ডিমোশন নয়, শুধু যে আপনার এই ইনক্রিজ, মানে এই যে আপনার ডেভেলপ সব কিছু এরকম বিষয়। হ্যাঁ, তো যাই হোক, মাছের বিষয়টা আমরা শুনলাম। আপনার খামারে দেখলাম অনেকগুলো গরু কিন্তু এখন আছে, হ্যাঁ, হিউজ পরিমাণ। কতগুলো গরু আছে আপনার এখন খামারে? আমার এখানে গরু প্রতি মানে এক এক সময় এক এক রকম থাকে, যেহেতু ফ্যাটেনিংও আছে এবং ডেরিও আছে। আমার 50টা মতো গরু থাকে, মানে বর্তমানে যেমন 50টা মতো এরকম থাকে। হ্যাঁ। আচ্ছা, তো গরুটা কিভাবে শুরু করছিলেন, যে গরুর বিষয়টা? গরুটা হিউজ ইনভেস্টমেন্ট, কিন্তু গরুটা আমি প্রথম ওই মাছের বিজনেস করার মানে ফার্স্ট বছরেই, মানে তারপরের বছরই আমি একটা ষাঁড় গরু কিনেছিলাম। সেটা তখন সেই সময় সম্ভবত 7,500 এরকম, 7,500-8,000 টাকা ছিল। খুব শর্ট টাইমের 2 মাস কি 2.5 মাসের এরকম পাইলেছিলাম। এটা 11,000 টাকায় বিক্রি করেছিলাম।
এটা থেকে মানে আর আমাদের বাসায় যেহেতু গরু থাকতো ছিল, আমি গরুটা জানতাম কিন্তু ওটা তো অত ইনভেস্ট তো প্রচুর, এটা ইনভেস্ট করার মতো স্টেবিলিটি ছিল না। তারপরে তখন ওই যে একটা পুকুর আগের বছর করার পরে তখন আমি আরো 2টা পুকুর কিন্তু এগুলো মানে চাষের আওতায় নিয়ে আসি। মানে এই আমি একটু অ্যাড করি এখানে, আপনি যে এই যে 2টা পুকুর করলেন এখানে, এই 2টা নতুনভাবে করার যে গতিটা পাইছেন, যে স্পিরিট যেটা দরকার এটা পাইছেন কিন্তু ওই যে চাচার পুকুর থেকে কাজ করে যে নলেজটা পাইছেন এই জন্যই। ওখানে কিন্তু নলেজ না পেলে কিন্তু এই যে আরো 2টা করবে, স্কেল করবো বিজনেসটাকে, এই পুকুরের বিজনেসটাকে, এটা কিন্তু হয়ে উঠলো না। কিন্তু চাচা এই যে 2টা পুকুর করলেন, আমার মতে যে আমার মনে হয় যে আপনার এই নলেজ পাওয়ার জন্য এটা, তাই তো নাকি? অবশ্যই নলেজ আমি তো মানে জাস্ট ওখানে তার করলাম যে অনুভব করলাম যেটা যে হচ্ছে যে আসলে হাতে কলমে শিক্ষা না পাইলে কিন্তু কোনো কিছু করা সম্ভব না, এটা হচ্ছে কথা। যদিও আমার অ্যাক্সিডেন্টলি হয়তো মাছগুলো চুরি হয়েছিল, ওইটা অন্য কোনো ক্ষতি হয়নি। এরপরে তখন আস্তে আস্তে দেখলাম যে ওই আমার আদিওরেরাই এগুলো মানে করেছে। এটা আব্বা যখন অনুভব করে তখন ওদেরকে কিন্তু অনেকে বাদ দেয় এবং করে। আমার তারপরের বছর থেকেই আব্বা কিন্তু আমাকে সাপোর্ট করে। আচ্ছা ভাই, আমি একটা অ্যাড করি এখানে, যেহেতু মাছের বিষয়টা আমরা শুনলাম, মানে গরু বিজনেসটা কিন্তু হিউজ, যেটা বলছিলাম গরুর বিজনেসটা কিন্তু হিউজ ইনভেস্টমেন্টের একটা ব্যাপার। হ্যাঁ, 50টা মতো আমরা এখন ফার্মে গরু আছে, আমি যেটা দেখলাম মনে করে। তো এতগুলো গরু আমি দেখলাম, ওইদিকে আরও কিছু প্রাণী আছে মনে করেন, মানে আপনি এই যে এর সাথে মানে এখানে সময় কাটান প্রাণীগুলোর সাথেই মনে করেন, এটা আপনার ভালো লাগা। তো যাই, এই যে গরুর বিজনেস করতে গিয়ে এরকম কি হচ্ছে যে হোঁচট খাইছেন বা কোনো প্রবলেমে পড়ছেন বা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে গরুর বিজনেসের এসে? মাছের বিষয়টা তো শুনলাম। হ্যাঁ অবশ্যই, গরু তো মাছের থেকেও রিস্কি বিজনেস একটা, মানে এটার কোনো নাই। এমনও হয় যে এখন এইটা হয়তো বললে অনেকে বিশ্বাস করবে না, আমার যে জায়গাটাতে ফার্ম আছে, ফার্মের নিচে কিন্তু আমার 1 কোটি টাকার গরু পুতা আছে, মানে মারা গেছে। আপনারা এই যারা এই যে গরুর বিজনেস করেন বা করেন না, এইটাতে হিউজ মনে করেন ইনকাম। আসলে ইনকামের থেকে রিস্ক এর প্রচুর, কিন্তু মানে প্রচুর বলতে মানে আপনাকে এটা মর্টালিটিতে তো আসলে আল্লাহর থেকে, ওটা প্রাণী যেহেতু, তো তারপরও কিছু ম্যানেজমেন্টের ভুলের কারণে হয়তো হয়ে থাকে। আবার অনেকগুলা এটা নিয়তি থাকে। যেহেতু আমাদের ডেইরি ফার্ম হচ্ছে, আমরা বাচ্চা নিই প্রতি বছর। আপনি এইটা হচ্ছে যে যেমন মানুষের ক্ষেত্রে হয়ে থাকে যে বাচ্চা হইতে যে প্রসব জটিলতায় মারা যায় বা হয়তো এত চিকিৎসার জন্য এখানে ওখানে দৌড়াদৌড়ি, এরকমও ঘটনা ঘটে অহরহ। মানে দেখা যাচ্ছে যে ওই টাইমে আবার মিসম্যানেজমেন্টের কারণে দেখা যাচ্ছে যে বাচ্চা হয়ে পড়ে থাকলো, সেই ক্ষেত্রে বাচ্চাটা মারা যেতে পারে। মানে এরকম যদিও আমার একটাই ঘটনা ঘটেছে এরকম, আর তাছাড়া সেগুলো বড় গরুগুলো যেগুলো মারা গেছে, এগুলো বিভিন্ন রোগ বালাই এবং তার প্রাকৃতিক নিয়মেও অনেকগুলো হয়তো মারা গেছে, এরকম ঘটনা ঘটেছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাই, নেগেটিভ কথা শুনলাম, একটু পজিটিভ কথা শুনি। যে গরুর বিজনেসে আপনার পুকুর তো এখনো আছে, হ্যাঁ, মানে আমরা তো বীরবল তো আমের ব্র্যান্ড, এটা জানেন। আমের বিষয়ে একটু নেক্সট কোয়েশ্চেন করছি আমি। গরু আর এই যে পুকুরের যেটা, তো এইখানে প্রফিট আপনাকে সবচেয়ে বেশি কে এনে দিয়েছে, গরুর বিজনেস না পুকুরের বিজনেস? না, অবভিয়াসলি মাছের বিজনেস, পুকুরের বিজনেসে টাকা বেশি, মানে আর্ন বেশি। যদিও এখন অনেক মানে লিজ খাজনা বেশি পুকুরের, তো এইখানে হয়, ওখানে অনেক খাটতে হয়, অনেক খাটাখাটনি করতে হয়, যেটা হচ্ছে যে প্রচুর হার্ড পরিশ্রম আর কি, এটা বলার নাই। এখানেও প্রচুর হার্ড পরিশ্রম। আসলে কৃষি উদ্যোক্তা আমাদের কিন্তু অ্যাকচুয়ালি যে গরুর কথাটা বললাম না, মানে আমার কিন্তু যে থিমটা আমার মাথায় যেটা কাজ করে এখন, যেটা মানে আগে তো এই থিম হয়তো ছিল না, যে আমার হচ্ছে ওভারঅল যে আমার কৃষি প্রজেক্ট, এটার জন্য আমার গরু লাগবে। সেখানে আমার গরু লাভ হোক বা লস হোক, আমার কিন্তু প্রয়োজন। আমার ওখান থেকে যে জৈব সার, এই জৈব সার ছাড়া ভালো প্রোডাক্ট কিন্তু তৈরি করা যাবে না। এক্স্যাক্টলি, একটা দারুণ বিষয়। আর জৈব সার মানে বাইরে যে কিনবো, এটা 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 এই মানে এই ভেজাল ছাড়া আর কোনো কিছু না, মাটি মিশিয়েই কিন্তু জৈব সার দিবে, ঠিক আছে? ও আচ্ছা, তাহলে আমি একটা বিষয় অ্যাড করি যে আপনার এই যে গরু, এই যে এতগুলো গরু আপনার এই যে খামারটা দেখলাম এখানে, বিশাল একটা খামার, এতগুলো গরু আপনার এই যে লালন পালন করার একটা উদ্দেশ্য হতে পারে এরকম, এই যে জৈব সার গোবর থেকে যেটা আসবে, মানে একটা এখানে ইকোসিস্টেমের বিষয় আছে। হ্যাঁ, ইকোসিস্টেম দারুণ একটা বিষয়। তো ইকোসিস্টেম যেমন আমার হচ্ছে যে এইখান থেকে আমি ধান চাষ করি,
প্রায় 20 থেকে 25 বিঘা, এটার থেকে আমার খড় আছে। আবার ওই ধানটা কিন্তু আমি খাচ্ছি, প্লাস হচ্ছে ওখান থেকে মুড়ি চিরা বিভিন্ন ধরনের যেমন জিনিস হচ্ছে গরুর জন্য। এরকম আবার আমি যেমন ভুট্টা করছি, আমার কিন্তু গরুর খাবার 80% আমি কিন্তু নিজে তৈরি করি। মানে আমার চাষকৃত থেকে হয়, যেমন কলাই, সরিষা। কিভাবে একটু যদি মানে এই যে ইকোসিস্টেমটা যদি বলেন। ইকোসিস্টেমটা হচ্ছে যে গরুর গোবর থেকে যে আমরা ট্রাইকো কম্পোস্ট করি, তারপরে এমনি ওইটা আগে থেকে বাংলা কম্পোস্ট করি আর কি, যেটা হচ্ছে যে আগের যে ছিল ট্রাইকোটা হয়তো পরে এটা যোগ হয়েছে। ইভেন এখন অনেকে কেঁচো কম্পোস্ট করতেছে। তো আসলে অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে গোবর ছাড়া ভালো জৈব সার মানে এটা সম্ভব না আমার কাছে। মানে আমি কখনোই এটা করবো না, মানে যতই অন্যগুলো বর্জ্য হোক আর এই হোক সে হোক, গোবর ছাড়া ভালো কম্পোস্ট সম্ভব না। আর এইটা থেকে আমি যেমন হচ্ছে ফল করি, ফলের দিকে এখন আসি। এখন বর্তমানে আমার কিন্তু পেয়ারা আছে 5 বিঘা, এবং প্রায় বাগান 60-70 বিঘা মতো। এই গোবর সার থেকে কিন্তু আমি দিই, খুব রাসায়নিক সার খুব কম দিই। আচ্ছা ভাই, আমি একটু জিনিস একটা অ্যাড করবো এখানে, আমি আবার এখান থেকে শুরু করবো। আপনার টোটাল এই যে কি এখন আপনার কোন সেক্টরে, যেমন একটা পেলাম পুকুর, গরু, আম, পেয়ারা, আর কি আছে আপনার? ধান, কলাই করি, সরিষা, ভুট্টা, গম, হ্যাঁ এইসব যে আমার গরুর খাদ্য লাগে। মানে যে ইকোসিস্টেমে মোট কথা যা দরকার সব আপনি করেন। আর এবং 80% আছে আপনার নিজের যে প্রোডাকশন থেকে। এখানে তো কস্টিংটাও কমে আসে তাহলে। কস্টিংটা অবশ্যই কম, এবং এইটা হচ্ছে নিরাপদ খাবার তৈরি করতে সহায়ক হয় আর কি। হ্যাঁ, মানে অতিরিক্ত আমরা যে মাটিতে রাসায়নিক সার ব্যবহার করার ফলে যে মাটিটাকে নষ্ট করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমার কিন্তু যে জমিগুলা আমি দেখেছি যে মহামারীও হয়, অনেক সময় ধানের মহামারী হয়। যেমন হচ্ছে যে অনেক রোগবালাই নিয়ে এসে দেখা যাচ্ছে যে কারো 10 মণ 12 মণ বিঘায় ধান হয়। এটা আমার কখনো এইরকম মানে সেই কোন আমল থেকেই করি। এটা আমার যে এতগুলো ধান করে আমার কোনো যারা হয়তো 1 বিঘা জমি করে তারা তো আমার কাছ থেকে ফার্স্ট হতে পারবে, এটাই তো স্বাভাবিক হয়, কিন্তু তারা হতে পারে না এটা কারণ আমার আদিওরা আছে, আমার আরও আদিওরা আছে, তাদের থেকে কিন্তু আমার বেশি ফলন হয় ধানে। তার কারণটাই হচ্ছে যে এটা এখন এই যে গোবর বা গরু বা ইকোসিস্টেম, যে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা রাস্তা, যেটা হচ্ছে যে মানে এখানে হয়তো লাভের চান্স, লাভটা হয়তো সংখ্যায় কম হবে, পার্সেন্টে হয়তো কম হবে, বাট এটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা আসবে। এটা থেকে অনেক উপকার আছে। নিরাপদ খাবার তৈরি হচ্ছে, নিরাপদ মাটি থাকছে, নিরাপদ আমাদের আবহাওয়া এনভায়রনমেন্টটা ঠিক থাকছে, সব মিলাইয়া কিন্তু এটা হচ্ছে মানে মেন পয়েন্টটাই কিন্তু গরু। হ্যাঁ, মেন পয়েন্টটাই এখন গরু। এখন এইটা গরুতে লাভ লস বিষয়টা হচ্ছে যে করোনার পর থেকে তো আমাদের প্রায় 90% খামারই কিন্তু উঠে গেছে গরু। হচ্ছে মানে এটা হচ্ছে যারা নতুন শুরু করেছে তারা শুধুমাত্র কারণটা কি ভাই? এটা হচ্ছে মেন কারণটা হচ্ছে খাদ্যের দাম আমার 25 টাকা কেজি ছিল সেই করোনার সময় 2019 সালে ভুসি। তো এই ভুসিটা কিন্তু এখন 50 বা 45 টাকা, ডাবল। সেক্ষেত্রে আমার কিন্তু তখন সেই সময় 50-55 টাকা দুধ বিক্রি করেছি, এখনও প্রায় ওই 5 টাকা কম বেশি হয়তো ওই রকমই বিক্রি করতে হয়, হয়তো 60 টাকা হয়। হ্যাঁ, কিন্তু এটা ডবল হয়নি। লেবার আমার যেমন দেখা যাচ্ছে যে 2019 সালে আমি আমার খামারের লেবারগুলোকে তাদেরকে বেতন দিয়েছি 8,000 টাকা। আর হ্যাঁ, তো 8,000 টাকা, এখন এটাকে লেবার বেতন দিতে হয় 14-15 হাজার টাকা। অবভিয়াসলি এটা ডবল হয়েছে, এবং প্রতিটা জিনিসই ডবল হয়েছে। মাংসও কিন্তু সেম ওইরকম। 19 সালে 600-650 টাকা মাংস ছিল। যদি আমরা এই 5 বছরে দেখি যে এটা হয়তো সর্বোচ্চ 700 টাকায় ঠিকেছে, কখনো কখনো আবার নেমে 600 টাকাও হয়ে যায়। তো সেক্ষেত্রে মানে যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু নাই। গাভীর দুধের কথা বলেন, এখন পার ডে গড়ে কত লিটার আপনি আপনার ফার্ম থেকে গাভীর দুধ পান?
এখন বর্তমানে আমার 120 লিটারের মতো দুধ হচ্ছে। হ্যাঁ, এরকম আমার 200 লিটার দুধের ইয়ে ছিল আগেও, কিন্তু এখন আমি একটু গাভীটা কমাইছি। আমার হচ্ছে ফ্যাটেনিংটা বেশি, ফ্যাটেনিং থাকে, তাছাড়া মহিষ থাকে আমার এখানে। আচ্ছা ভাইয়া, এই যে গাভীর দুধ দিয়ে আপনি নিজে কি কোনো কি পণ্য ডেভেলপ করছেন? হ্যাঁ, পণ্য করে আমি সেই শুরু থেকেই আমি ঘিটা তৈরি করি নিজে করছেন? নিজে, হ্যাঁ, ঘিটা তৈরি করি। আর আমি এই যে এর মধ্যে অনেক এই যে গরুতে কিন্তু হোঁচট খেয়েছি কিনা যে বিষয়টা, হ্যাঁ, একটু অ্যাড করে নি দর্শকদের উদ্দেশ্যে বলে দিই এখানে যে আমাদের দর্শক যারা আছেন, আমরা ঘি দিই না বীরবল থেকে কাউকে, কখন আমরা আমেরি ব্র্যান্ড আছে, ইন ফিউচারে দেবো। কিন্তু যদি আপনার কখনো ঘি লাগে, মানে আমি হাইলি রেকমেন্ড করবো যে হাসানুল বান্না ভাইয়ের, যেটা হাসানুল এগ্রো ফার্ম আছে, এইখান থেকে আপনারা ঘিটা নিতে পারেন চোখ বন্ধ করে। কারণ আমি ভাইকে অনেক বছর থেকে চিনি, এবং ভাই এই যে গরুর খাবারের বিষয়টা যে বললো আপনাদের, একেবারে 80% খাবার নিজের প্রোডাকশনে হয়ে থাকে। তার মানে একেবারে ন্যাচারাল জিনিসটাই কিন্তু আপনারা এখান থেকে পেতে পারেন একেবারে নিঃসন্দেহে। আপনারা ভাইয়ের মানে এই ঘিটা আপনারা নিতে পারেন, এটা অ্যাড করলাম এখানে। হ্যাঁ, এটা ভাই আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, তো আমি যেটা হচ্ছে যে এই যে করোনার পর থেকে আমি কিন্তু বেশ কিছু প্রোডাক্ট অ্যাড করার জন্য খুব চেষ্টা চালিয়েছিলাম, সেটা বিশেষ করে মাওয়া, ছানা এবং যে আর প্রোডাক্টগুলো হয় মিষ্টিগুলো বা দই করেছিলাম, ইভেন এগুলোও করেছি। এইটার মধ্যে কিন্তু আমি 2বার এটা হোঁচট খেয়েছি। হোঁচট খাওয়ার মেন কারণ হচ্ছে যে এখন বর্তমানে মিষ্টিতে দই মানে দুধই লাগে না। এখন এইটাতে হয়তো আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন, অনেক সাংবাদিকরা হয়তো এটা নিয়ে যুক্তিতর্ক দিতে পারেন যে দুধ লাগে না, তাহলে দেয় কি? হ্যাঁ, দেয় কি? এটাই মানে যুক্তিসঙ্গত একটা প্রশ্ন। আসলে মানে নিম্নমানের যে পাউডার দুধ, আসলে এটা সত্য কথাই, একদম আমি মানে অনেস্টলি বলছি, প্রতিটা মিষ্টির দোকানে তারা যে দুধ নিত, আমি তাদেরকে দুধ দিয়েছি যাদেরকে 100 কেজি 50 কেজি, তাদের 100 কেজি দুধের জায়গায় 10 কেজি লাগে, শুধুমাত্র মালাইটা তৈরি করে দুধ দিয়ে। বাকি যে ছানাগুলা বা যে কোনো কিছু এই সব প্যাকেট দুধ, মানে বস্তা দুধ আর কি। তো বস্তা দুধ তারা ভালো মন্দ এটা আমি বলতে চাইছি না, যে ভালো করে বা মন্দ করে। এটার কারণ হচ্ছে, এটার আবার একটা ইয়ে আছে যে গাভীর দুধটা কিন্তু বিষয়টা হচ্ছে যে খুব রিস্কি জিনিস, একটা পরিবহনের রিস্কি। আবার এটা জাল করতে হয়, বেশি লোকরি লাগে। হ্যাঁ, মানে আমি ওদেরকে বলেছি এটা বিষয়টা, যে যেখানে আপনার যদি পাউডার দুধে যদি 80 টাকা খরচ পড়ে, আর এমনি দুধ যদি 70 টাকা পড়ে, তাও আমরা নিব না, ওইটা দিয়ে কাজ করবো না। কারণ হচ্ছে কি যে আমাদের কারিগররা এটা দিয়ে কাজ করতে চায় না। এই আমাদের এই যে ইন্ডিয়ান দুধ, আমরা যদি এই দুধ না বন্ধ করতে পারি, আসলে খামার সেক্টর কোনোদিন থাকবে না। এটা তো অবভিয়াসলি ধ্বংস এই কারণেই হয়েছে। মেন পয়েন্টটাই কিন্তু এটা, কারণ হচ্ছে দুধ যদি না লাগে, এখন যারা হয়তো কৃষক, এরা যে 2-4 কেজি তার দুধ হয়, তার কিন্তু কোনো খরচ নাই, উইদাউট কস্টিং। সে কারো জমিতে গেল, একটা ঘাস কেটে নিয়ে চলে আসলো, খাওয়াইলো, গরু পাললো, তার 2 কেজি হলে 2 কেজি লাভ। কিন্তু আমাদেরকে যেটা করতে হয়, যে আমার ফার্মে যেমন হচ্ছে কি যে 15-16 কেজির নিচে গরু থাকলে সেটা কিন্তু লাভবান হবো না। কারণ হচ্ছে যে তার খাবার, তার বাছুরের খাবার, প্লাস হচ্ছে তার আমার লেবার বেতন, কারেন্টের বিল, মানে এভরিথিং কস্ট এখানে জড়িত। তো সুতরাং এইখানে কিন্তু একটা বিষয় আছে। এখন আমাদের মেন যারা দুধের যোগানদাতা, এটা খামারিরা না, এটা হচ্ছে প্রান্তিক লেভেলের কৃষকরাই। তো গরুটা একটা ভালো, ওনারা এটা ধরে রেখেছেন, তবুও তারা কিন্তু হিসাব করে না। আমি জানি এটা ভালো করে, যে প্রান্তিক লেভেলের কৃষকরাও গরুতে 95% মানুষ লস করে। এখন এইটা লস করে কে জন্য, আমি তারা কিন্তু কখনো শ্রমের তো দাম ধরেই না, তারা কখনো হিসাবই করে না। একটা গরু তারা 3-4 বছর পালতে পারে, ওই 2 কেজি গরু, 2 কেজি দুধের গরু, সে তাকে যদি তার পিছনে মানে 30 টাকাও দিনে খাওয়ায়, তাহলে তার দাম ওই ডবল কিন্তু হয়ে যাবে, তার উপরে হয়ে যাবে। মানে 1 কেজি যদি সে দানাটা খাওয়ায়। আবার যে জমিতে যে খড়টা উৎপাদন করে, খড়টা কিন্তু একটা দাম আছে, যেমন 5,000 টাকা করে হাজার, সে বিক্রি করলে 5,000 টাকা পায়। তো এটা কখনো হিসাব করে না যে ওর সঙ্গে এই গরুর সঙ্গে কিন্তু অ্যাড হলো, এটা কখনো হিসাব করে না। তো এইভাবে মানুষ আসলে গরুটা একটা শখ, এটা আর কি আমাদের দেশের। তো এটা একটা বড় অর্থনৈতিক পার্ট আর কি। এখানে যে বিষয়টা হচ্ছে, যারা প্রান্তিক লেভেলের চাষি আছে,
এরা কিন্তু এ সকল ক্যালকুলেশন করে না। হ্যাঁ, ওরা এটাকে সেভাবে বিজনেসও মনে করে না, হয়তো বা যে বাড়ি মার আছে, ভাত আছে, এক্সট্রা যে খাবারগুলো হয় এই খাবারগুলো নষ্ট না করে একটা গরুকে খাওয়ায়, এটা ওদের পারপাস থাকে। কিন্তু আপনার যে ফার্মিং সেক্টরটা আছে এটার উদ্দেশ্য হচ্ছে বিজনেস পারপাস। একেবারে এখানে এভরিথিং ক্যালকুলেট করতে হয়, ক্যালকুলেশন ছাড়া কিন্তু মানে স্বচ্ছতা থাকবে না, ট্রান্সপারেন্সি যদি না থাকে বিজনেস গ্রো করা কিন্তু মুশকিল। একেবারে লং জিবিটি মানে লং টার্মে একটা বিজনেসকে রান করাও কিন্তু অন কাইন্ড অফ ইম্পসিবল। এটা একটা গুড পয়েন্ট তুলে ধরেছেন। এই তো ভাইয়া আমি পরবর্তী অনেক লম্বাই হয়ে যাচ্ছে আমাদের কনভারসেশন হয়ে যাচ্ছে, আমি একটু আমের দিকে আসি। আমে আপনার এখন বর্তমানে মোট কত বিঘার বাগান আছে? আম আমার নিজস্ব লিজকৃত মিলাইয়া হয়তো 60 বিঘা মতো মানে এরকম আছে টোটাল। ম্যাক্সিমাম কোন আম আছে আপনার এখন? আমার বেশি খিরসাপাত বা হিমসাগর বাহিরে বলে, কিন্তু আমরা যেহেতু আমাদের ব্র্যান্ডিং নাম খিরসাপাত। হ্যাঁ, খিরসাপাত কত পার্সেন্ট হতে পারে যে 60 বিঘার মধ্যে পার্সেন্ট? এটা হচ্ছে খিরসাপাত হয়তো দেখা যাচ্ছে 50% কাছাকাছি, হয়তো হবে 40% এরকম, 40-50% মতো খিরসাপাত। আর বাদ বাকি কোনগুলো আছে? বাদ বাকি আম্রপালি, গৌরমতি, কাটিমন, তারপরে হচ্ছে ল্যাংড়া, তারপরে সুরমা ফজলি মানে আরও আদার্স আম মিলা হয়তো অর্ধেক। ও আচ্ছা, তো এইখানে আপনার এই যে ফার্মিং, এখানে একটা হিউজ ইনভেস্টমেন্ট। যদি বলি আপনার ফার্মটা কত বিঘার উপর আছে এখানে যে ফার্মটা দেখলাম? আমার এটা 5 বিঘার উপরে, 5 বিঘার ফার্ম আছে। গরু আছে প্রায় 50টার মতো, ওখানে অনেকগুলো ভেড়া আছে দেখলাম, ভেড়া আছে, তারপর আরও কিছু আছে মনে হয়, খাসি ওদিকে আছে। তারপর হচ্ছে যে আপনার নিচ দিকে তো ঘাসের জন্য ভুট্টা টুট্টা আপনি গরুকে খাবার দেন, এগুলো কত বিঘা আছে? 20 বিঘা মতো আমার, মোটামুটি 20 বিঘা মতো ঘাস থাকে। ঘাস করার জন্য 20 বিঘা জমি আছে। এগুলোকে আপনাদের নিজস্ব না লিজ নেওয়া কিছু আছে? না, এটা লিজ কিছু আছে, আর আমাদের নিজস্ব বলতে যে আমার ফ্যামিলির আর আদার্স সবারই যেহেতু একটা লিজ করাই আমি প্রথম থেকেই। এটা হচ্ছে আমার আরেকটা কথা, যেটা হচ্ছে যে আমি যেটুকুই হয়তো ব্যবহার করেছি সেটুকু কিন্তু আমার আব্বাকে মানে লিজের টাকা কিন্তু আমি পরিপূর্ণ দিয়েছি একেবারে। মানে এইটা হচ্ছে যে একবারে সৎভাবে আমি অনেস্টলি বলছি যে আমি কখনো 1 কাঠারও কিন্তু মানে নিজের ওইখানে থেকে রাখিনি। সুতরাং এটা থেকে যে বেনিফিট এটা 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 কিন্তু আমি এখনো পর্যন্ত নিই না। এখন আমার আব্বা বেঁচে নেই, আমার আম্মা আছে, আমার আম্মাকে এটা বলি। পারিবারিকভাবে যে এতটুকু জমি, 1 বিঘা জমি যে আমি এইটুকু ব্যবহার করব এরকম না, 1 বিঘা আমি ব্যবহার করবো, এর বিনিময়ে তোমাদের একটা অ্যামাউন্ট দিচ্ছি, এরকম একটা বিষয়। মানুষ যা দেয় তাই, হ্যাঁ এইভাবে চলছে। তো ভাইয়া মানে আমি বীরবলে কি করি আপনারা দেখতে পান, আমি সবসময় একটা বিষয় সবাইকে বলি যে বিজনেস হতে হবে স্কেলেবল, বিজনেস হতে হবে। আজকে আমার অ্যাসেট হচ্ছে 1 কোটি টাকা, সামনের বছর কীভাবে 2 কোটি হবে, তার পরের বছর কীভাবে 5 কোটি হবে, পরের বছর কীভাবে $1 মিলিয়ন হবে। এইভাবে স্কেলেবল একটা বিজনেস হতে হবে আমার মতে। বিজনেস যদি স্কেলেবল না হয় তাহলে সে বিজনেসের কিন্তু আমি সেটাকে খুব মানে করতে পারি না, অ্যাপ্রিসিয়েট করতে পারি না। অ্যাপ্রিসিয়েট যদি করতেই হয় তাহলে স্কেলেবল বিজনেসে করতে হয়। তো আপনার এই যে ফার্মিং, গরু, পুকুর, তারপর হচ্ছে যে এই যে ধান, ঠিক আছে, আরও যে কলাই আছে, তারপর হচ্ছে যে আরও যে সকল ইয়ার কথা বললেন, ফসলের কথা বললেন, আম, এইগুলো তো ধীরে ধীরে স্কেল করছেন। ইন ফিউচার আপনার প্ল্যানটা কি? ইন ফিউচার আমরা এখন আর মানে উৎপাদনে যেটুকু আছে মোটামুটি এর চেয়ে খুব বেশি কিছু করা যাবে না উৎপাদনে। আর মানে যেহেতু এটা ম্যানেজমেন্টের একটা ব্যাপার, এক্স্যাক্টলি ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। আমি যতটুকু করি শুধুমাত্র আমার এরিয়ার মধ্যে আমার নিজস্ব তত্ত্বাবধানের মাধ্যমে এটুকুই করি। মানে ধরেন আপনার ফার্ম হচ্ছে 5 বিঘা, আপনি যদি একটা 50 বিঘার ফার্মিং করতে চান তাহলে কিন্তু আপনার নিজে কন্ট্রোল করতে পারবেন না, তখন লোক দিয়ে করতে হবে। আর লোক কিন্তু সেভাবে কাজ করে দিবেন না। ম্যানেজমেন্টে যদি আপনার সেইভাবে মানে ট্যাকটিক্সগুলো ফলো না করে ওরা, তাহলে কিন্তু এই যে প্রবলেম হবে, এটা তো বিষয়টা। আমি যেমন ফার্ম করেছি বা অন্য যে কিছু করেছি, আসলে এখন বর্তমান যুগে যে আরেকজনকে দিয়ে যে মানে হেল্পিং হ্যান্ডকে যে আপনার নিজের মতো যে 70% করবো এরকম কিন্তু আমি আসলে করতে পারিনি, মানে করতে পারিনি। এটা আমার ব্যর্থতা নাকি আমি জানি না সেটা, এই জন্য আমি কিন্তু খুব বেশি বড় প্ল্যানিং করছি না। এটা থেকে আরও কিন্তু আমরা হিউজ প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করছি, যেটা হচ্ছে যে হয়তো আমার যে জিনিসগুলো নষ্ট হচ্ছে, যেমন এখনও আমি কি করি যে ধান হয়তো আমার হয় 300-400 মণ ধান হয়,
সে ধানগুলো কিন্তু আমি পাইকারের কাছে বিক্রি করি। তা আমার যেটা সামনে আছে যে এই ধানগুলো দিয়ে যত দামি প্রোডাক্ট যে আরও করা যায় করে, সেই প্রোডাক্টগুলো কিন্তু তৈরি করার এখন চিন্তা ভাবনা করছি, যে যেটুকু আমার প্রোডাকশান আছে সেটুকুই থাকবে, এর চাইতে খুব একটা বেশি আর মানে প্রোডাকশানের চিন্তা ভাবনা করছি না, মানে যেটুকু আছে কিন্তু প্রোডাক্ট বাড়াবেন, প্রোডাক্ট বাড়াবো। হ্যাঁ, কোয়ান্টিটিতে বাড়াবেন। হ্যাঁ, এখন ধরেন ঘি আছে, তারপর হচ্ছে যে আরো কয়েকটা আছে, আরো কিভাবে যে আমার যে রিসোর্সগুলো আছে এগুলো কিভাবে ইউজ করে আমরা বাড়াতে পারি। তো আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি। আমার লাস্ট একটা কোশ্চেন হচ্ছে আপনার কাছে, যারা নতুনভাবে এখন ফার্ম করতে চাই, আমি যদি একটা ফার্ম করতে চাই, যে একটা গরুর ফার্ম করব, বা আমি একটা ইকোসিস্টেম, যেমন আপনি বললেন যে 80% আপনার এই যে খাবার, গরুর খাবার বা মানে ইকোসিস্টেমের আপনার 80%ই রিসোর্স যেটা আছে এটা আছে আপনার নিজের তত্ত্বাবধানে, নিজস্ব মানে নিজের হাতে আপনি তৈরি করেন, সেগুলোই কিন্তু ইউজ করেন। হ্যাঁ, তো এইভাবে যদি আমরাও একটা চেষ্টা করি, তাহলে আমাদের জন্য আপনার কি গাইডলাইন থাকবে, বা আমি যদি পার্সোনালি আপনার কাছে হেল্প চাই যে ভাই আমাকে এই ইনফরমেশান লাগবে, এইটা লাগবে, আপনি কিভাবে গাইড করবেন? ফার্স্ট অল খুব ভালো কোশ্চেন। ঘটনা হচ্ছে যে আমাদের সবার কিন্তু মানে এই বাংলাদেশে সবার স্বপ্ন থাকে যে হচ্ছে 65 বছর পরে মানুষ করবে, মানে রিটায়ার্ড করবে, তারপরে সে গরুর খামার করবে। অ্যান্ড আমাদের এই শক্তি নিয়ে আমরা কিন্তু গরুর খামার চালাতে পারছি না, মানে এই এনার্জি নিয়ে। তারা 65 বছর পরে, এটা কিন্তু আমার কাছে খুবই হাস্যকর একটা জিনিস মনে হয়। তাই বলা কিন্তু খুবই সহজ যে আমি একটা গরুর খামার করব, আবার এরকম চলবে, এটা কখনো সম্ভব না, মানে এটা কখনোই সম্ভব না। একটা কথা শেষ, যে কথাটা বলছিলাম যে 65 বছর পরে মানে গরুর খামার করতে যাই, যে আমার একটা স্বপ্ন। যাই হোক, আমার আলহামদুলিল্লাহ মানে ওই স্বপ্নটা হয়তো মানুষের 65 বছরের আগে হয়তো আমার 30-35 বছরে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো এটা কিন্তু প্রচুর এনার্জেটিক একটা কাজ, এই এনার্জেটিক আমরাই ধরে রাখতে পারছি না। তো আমি কিন্তু এটা খুবই মনে করি যে তারা 65 বছর পর জমানো টাকা দিয়ে কিন্তু ওই ফার্ম করলে ফার্ম কিন্তু টিকবে না, তার টাকাটাও যাবে, সে কিন্তু হয়তো প্রশান্তি পাবে কিছুদিনের জন্য, কিন্তু তার টাকাটাও যাবে, তার কোনো মিসম্যানেজমেন্টে তার সব নষ্ট হয়ে যাবে। তো আমি যেটা হচ্ছে যে গরুর ফার্ম যারা হয়তো নতুন যারা করতে চায়, তাদেরকে আমি একটা কথা বলবো যে এটা হচ্ছে যে খুব হার্ড পরিশ্রম করতে হবে, এই মানসিকতা নিয়ে কিন্তু গরুর ফার্ম দেয়। বিদেশে থেকে অন্য চাকরি করে বা ভাইকে দিয়ে, মানে একদম অন্য কাউকে দিয়ে, এখন নিয়ার ভাইকেই বললাম, ভাইকে দিয়েও কিন্তু হবে না, গরুর ফার্ম হবে না। আপনি বাগান করেন, পুকুর করেন, অন্য জিনিস করেন, আপনার হবে, গরু হবে না। গরু হচ্ছে একটা মায়ার জিনিস, গরু একটা প্রাণী জিনিস। আপনার হচ্ছে কি যে গরুটা সে গোবরে শুইল কিনা, এইটা আপনার লেবারের কোনো যায় আসে না, লেবারের কোনো যায় আসে না, আপনার ভাইয়েরও কিন্তু কোনো সময় যায় আসবে না এই জিনিসটা, ঠিক আছে। এবং মিসম্যানেজমেন্টটা আপনার কিন্তু লাস্ট আপনার মানে গরুর খামার করলে জিরো হয়ে যাবে। সুতরাং যারা মানে হার্ড পরিশ্রম করতে আগ্রহী যে না আমি করব গরুর খামার, অবশ্যই এটা একটা আমি সামনে এটার ব্রাইট দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে আজকে দেখা যাচ্ছে যে আমাদের হয়তো সরকারের এটা নাই, অন্যান্য বাইরের যে কান্ট্রিগুলোতে আমরা তো যেহেতু সব সময় এগুলো নিয়ে থিসিস করতেছি, ইনফরমেশন নিয়ে এবং থিসিস করি, সব কিছু জানি। যেমন হচ্ছে যে আপনার দক্ষিণ কোরিয়ায়, জাস্ট আমি একটা ফার্মের কথা বলি, যে তারা কিন্তু দুধের দাম জানে না 10 বছর থেকে, তার মালিক যে দুধের দামটা কত। তো ওখানে হচ্ছে যে কি করে এখন, সেটা কি স্বায়ত্তশাসিত বা সরকার দিতে হলে না, তার নিজস্ব ইনভেস্ট করার, তার দাদার আমল থেকে সে ফার্ম চলে। সরকার দুধ কিনে নেওয়ার পরে যত বিস্কিট, পাউরুটি, চিপস ফ্যাক্টরি আছে, তাদেরকে দুধগুলো সাপ্লাই করে, ওগুলো বাধ্যতামূলক তাদেরকে দিতে হবে, এবং এইটা হচ্ছে যখন দুধের রেটটা আজকে যদি 60 টাকা চলে, তখন ওইটা 65 টাকা দিয়ে তার ব্যাংকে চালান করে দেওয়া হয়। এবং মানে কতটুকু তাদেরকে সাহায্য সহযোগিতা দেয়, ওই সাহায্য সহযোগিতা তো আমাদের এখানে দূরেরই কথা না, আমরা কিন্তু প্রতিনিয়ত মানে হুমকির মধ্যে থাকি, মানে গরুর ফার্ম নিয়ে, কখন গরু চুরি হয়ে যায়, কখন আবার কে এসে বলে যে আমার পরিবেশ নষ্ট হয়ে গেছে। মানে অনেক ধরনের এই দেশের সমস্যা বাংলাদেশে। আর যেহেতু এখানে চারণভূমিও নাই, আপনাকে আমি সব সময় বলে থাকি এটা যে 10টা গরু থাকলে 100 বিঘা জায়গা থাকতে হবে। এই 10টা গরু থাকলে 10টা, আমাদের দেশে তো মানুষের থাকারই জায়গা নাই, ঠিক আছে। তো এখানে গরুর ফার্ম ওইভাবে মানে করতে গেলে খুবই মানে পরিশ্রমী হইতে হবে,
এবং খুব সাবধানে এখানে নামতে হবে। যে জিনিসগুলো আমাকে শুনে হয়তো নেগেটিভ মনে হতে পারে, কিন্তু আপনি আমার কথাটা যদি মিলায় সব জায়গায় দেখেন যে অন্য অন্য জায়গায় যে ফার্মগুলো কিসের জন্য বন্ধ হয়ে গেল এই কারণের জন্য। সরকারের এখানে ন্যূনতম পর্যন্ত কোনো ইয়া নাই আমাদেরকে ওইরকমভাবে হেল্প বলতে, যেটুকু করে সেটা খুবই ন্যূনতম। কারণ হচ্ছে যে একটা সদর উপজেলার জন্য একজন প্রাণী সম্পদ ভেটেরিনারি ডাক্তার, সে বাইরে যাবে কোথায়, কজনের বাড়িতে যাবে, কয়জনের বাড়িতে সে যেতে পারবে? এখানে হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে উপজেলায় হয়তো কতটি মানুষ আছে জানি না, 3 লক্ষ তো ভোটারই প্রায়। তো সেখানে যদি মনে করেন আমাদের কিন্তু চাঁপাইনবাবগঞ্জে কিন্তু গরু কিন্তু মানুষের সংখ্যা থেকে বেশি, মানুষের সংখ্যা থেকে বেশি। সুতরাং ওই 3 লক্ষ লোকের বাড়ি তার কিন্তু মানে কোনো গরু অসুস্থ হইলে যাওয়ারই নাই। এটা আমাদের যাই হোক আমাদের সীমাবদ্ধতা আছে। তো এই সব কিন্তু মাথায় রেখে যদি কেউ গরুর ফার্ম করতে চায়, কিন্তু গরুর ফার্ম করলে নিজে খাবার উৎপাদন করতে হবে আর প্রচুর পরিমাণে হার্ড পরিশ্রম করতে হবে, এর কোনো বিকল্প নেই। মানে এইটা হচ্ছে মেন বিষয়, শুধু টাকা থাকলেই হবে না। সো থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি আর একটা ছোট্ট কোশ্চেন করবো যে প্রথমে এটা করা উচিত ছিল, আপনার ফ্যামিলি থেকে তো তখন সাপোর্ট ছিল না, আপনার আব্বা তো কিছুদিন আগে হয়েছে, আপনার মারা গেছেন। তো এখন যে বিষয়টা হচ্ছে আশপাশের এখন যে বর্তমান কন্ডিশন, আপনার তো একটা বিশাল অ্যাসেট, এটা বলতে বিশাল একটা এম্পায়ার বলা চলে। তো বিশাল একটা যে এম্পায়ার, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এখন কোন চোখে দেখে আপনাকে? না শর্টকাটে যদি বলেন। এখন তো দেখা যাচ্ছে যে আমি আসলে এই ফার্মের জগতে এসে অনেকের সঙ্গে বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেকের সঙ্গে চলাচলি মানে অনেক সংকীর্ণ হয়ে গেছে। সময় আসলে আমি দিতে পারিনি। এটা হচ্ছে আমাকে হয়তো অনেকে স্বার্থকর ভাবে বা অনেকে, আমি কিন্তু আসলে নতুন কিছু করার চেষ্টা করেছি যে হয়তো অন্য মানুষের কাছ থেকে করে এটা করতে গেলে আসলে যা করা দরকার সেটাই করতে হয়েছে। কারণ এটার ছাড়া বিকল্প কিছু ছিল না। হয়তো অনেকে সঙ্গ দিলে হয়তো এই জায়গায় হয়তো আসতে পারতাম না, হয়তো আমার সম্ভব না। তো যাই হোক এখন যেটা হয় যে অবশ্যই, কারণ আমি যখন খামারে থাকি খুব বিরক্ত হই মানুষ আসার ইয়া নিয়ে, যে দেখা যাচ্ছে এটা কাজের জায়গা, অনেকে যখন যাই আমাকে খুঁজে, সারা দিন খুঁজে, মানে ফোনে ইয়াতে এই খামার কেমন, এই সেই কটা গরু মানে করে। তো মানুষের বুঝতে পারি যে তারা এখন অ্যাপ্রিসিয়েট করবে, এখন ভালো চোখে দেখে করতে পারে হয়তো। কারণ আমরা তো আপনাকে চিনি, মনে করেন যে এত বড় এম্পায়ার, হয়তো বা আপনি যে আমাদের পডকাস্টের 1 ঘন্টা হইলো কিনা জানি না, তো এই সময়টুকুতে যেটুকু বললেন হয়তো বা দর্শক বেশ অল্প কিছু জানলো, কিন্তু আমরা তো ডিপলি জানি যে আপনি কি করেন, কত বড় আপনার এম্পায়ার। তো আমার মনে হয় যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে এরকম ফার্ম তো নাই সেরকম, হয়তো হাতে গোনা যদি থাকে, কিন্তু একটা আছে কিনা আমি সেরকম জানি না। কিন্তু আপনার ফার্মটাকে আমরা চাঁপাইনবাবগঞ্জে বেস্ট একটা ফার্ম হিসেবে জানি মনে করেন। আর এত বড় যখন এম্পায়ার থাকবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে, সবার কিন্তু ইয়ে হবে। হ্যাঁ, তো যাই হোক আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। তো আপনি যেটা বললেন ভাইয়া, যদি আমি মানে কোনো একটা আমাদের দর্শক বা অন্য কেউ যদি একটা ফার্ম করতে চায় এখন, তাহলে আপনি অবশ্যই তাকে হেল্প করবেন, এই তো নাকি? ইনশাআল্লাহ আমি শুরু থেকেই ইনফরমেশন দিয়ে আপনি শুরু থেকেই হেল্প করি, কিন্তু আমরা কোনো হেল্প পাইনি, তখন এরকম ফার্ম ছিল না আর ওইরকম কারোর সঙ্গে জানাশোনা ছিল না। এখন অনেক ফার্ম আছে বা অনেক ইউটিউব আছে, ফেসবুক, বিভিন্ন জায়গায় সাজেশন দিচ্ছে। ইউটিউব কিন্তু একটা নলেজের জন্য এটা খুব ভালো জায়গা অবশ্য, কিন্তু তারপরে ইউটিউব দেখেই কিন্তু পরিপূর্ণ খাবার হবে না, প্রশিক্ষণ নিতে হবে। আপনি ম্যানুয়ালি হেল্প করবেন তো? না, আমি হেল্প করব, আর তাছাড়া নিজেও প্রশিক্ষণ, এবং খুব অল্প দিয়ে কিন্তু শুরু করতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। তাই সে যদি কোনো গরু ফার্ম করতে চায় তাকে একটা গরু দিয়ে শুরু করতে হবে। এটা ডবল গরু দিতে গেলেই সে সেখান থেকে তার সম্পূর্ণ সে যদি নোট করে লিখে যে তার আয় ব্যয় কেমন কি হচ্ছে একটা থেকে, বা 2টা কিনলে কি বেনিফিট হবে, 10টা কিনলে, সে কিন্তু নিজেই বুঝতে পারবে, তখন কিন্তু আমার বা কারো প্রয়োজন নাই। এক্স্যাক্টলি। তো যাই হোক আমরা পডকাস্টটা একেবারে শেষে চলে এসেছি। সো আমাদের এটা প্রথম পডকাস্ট ছিল একেবারে আউটডোরে, ইনডোরে না। হ্যাঁ, একটু জানাবেন আমাদের যে ইনডোরে যদি করতে বলেন, পরবর্তী কোনো একটা আমাদের গেস্ট নিয়ে আমরা ইনডোরে যাবো, অথবা যদি আউটডোরে এরকম মানে এই যে ন্যাচারাল একটা পরিবেশ, এটা আমরা চুজ করেছি। এটা একটু অবশ্যই আমাদের জানাবেন। হ্যাঁ, আর হচ্ছে যে
আমাদের বীরবল থেকে, আমাদের মূলত আমের ব্র্যান্ড, ঠিক আছে, বীরবল থেকে এই ধরনের আপনি পডকাস্ট আমরা হয়তো বা সবসময় দিতে পারবো না, মাঝে মধ্যে এরকম এটা সময় বের করা কঠিন এরকম ব্যস্ত একজন ব্যক্তির কাছ থেকে। তো যখন আমরা সময় পাবো তখন আমরা করবো। তবে অবশ্যই যদি পডকাস্ট ভালো লাগে, আমাদের কনভারসেশন ভালো লাগে, আমরা কখনো বলি না এভাবে, তারপরে যদি ভালো লাগে অবশ্যই এই ইনফরমেশানগুলো শেয়ার করবেন। আর একটা পডকাস্টে আপনি যে পরিমাণ নলেজ পাবেন হয়তো বা অন্য কোনো জায়গায় পাবেন কিনা জানি না, কারণ একটা মানুষের একেবারে সিক্রেট বা ডিপ বিষয়গুলো একটা পডকাস্টের মাধ্যমে বের হয়ে আসে। হ্যাঁ, তো এটুকু বলে আমাদের এই যে আজকের এই পডকাস্ট এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।